রাগে প্রমুখের মুখ লাল হয়ে গেছে। চোখ গরম করে কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল, ওকে ফাইন, তোর 2 টাকার চাকরি আজ থেকে বন্ধ। আমার খেয়ে, আমার পরে, শেষে কিনা আমার নামেই কুটনামি করিস। উদ্ধৃতি চিহ্ন। কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, 2 দিন আগে বেতন ক্যান্সেল করেছেন, এখন যদি চাকরি আউট করেন তাহলে বাঁচব কিভাবে? প্রমুখ তেরে গিয়ে বলল, সাতারা চিহ্নলা, আমি তোর কোন জন্মের সাতারা চিহ্নলা? আমার কোন বাপের মেয়ে তুই বিয়ে করেছিস? উদ্ধৃতি চিহ্ন। কবির ভয়ে কাচুমাচু হয়ে মিনমিন কণ্ঠে বলল, আপনাকে বলিনি স্যার, মারিয়ার ছোট্ট ভাইকে বলেছি। বজ্জাতটা খুব দুষ্টু, তাই কথায় কথায় বলে ফেলেছি। উদ্ধৃতি চিহ্ন। একদম তর্ক করবি না কবির, নয়তো তোর বোনকে আমি বিয়ে করব। এরপর উঠতে বসতে সাতারা চিহ্নলা, সাতারা চিহ্নলা ডাকব। কিন্তু আমার কোনো বোন নেই স্যার। উদ্ধৃতি চিহ্ন। বেয়াতারা চিহ্ন দপটা আবার মুখে মুখে তর্ক করছে। রাগে প্রমুখ তাকে ছেড়ে চেয়ারে বসল। তার ক্রোধ এখনও কমেনি। সাহস কত! অফিসে বসে যা ইচ্ছে বলে কলার ছেড়ে দেওয়ায় কবির একটু স্বস্তি পেল। সে জানে, বকুক মাতারা চিহ্ন রূপ তবুও চাকরি বাতিল করবে না। মানুষটা অদ্ভুত স্বভাবের। কবির নিচু কণ্ঠে জোরপূর্বক হেসে বলল, কন্ট্রোল স্যার, কন্ট্রোল। রেগে গেলেন তো হেরে গেলেন। উদ্ধৃতি চিহ্ন। রতারা চিহ্ন তো চক্ষু করে তাকালো প্রমুখ। তৎক্ষণাৎ কবির জিহ্বা কামড়ে বলল, আবার ভুল, সরি স্যার, সরি। আসলে রেগে যাবেন না, তবে আমাকে আজ যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব। কবিরের কথা শুনে প্রমুখের টনক নড়ল। ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, বুঝে শুনে বলছিস? 100% স্যার, আমি আপনার বিশ্বাসযোগ্য প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। কখনো কিছুর অমান্য করেছি? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ সোজা হয়ে বসে ওষ্ঠ বাঁকিয়ে হাসল। তা লক্ষ্য করেই কবিরের মনে ভয় ঢোকে। সর্বনাশ! রাগ কমানোর জন্য ঝুঁকের বসে ভুল কিছু বলে ফেলেনি তো? এবার বুঝি সে নিজের পায়ে নিজে কুড়াল মাতারা চিহ্ন রল। খাটাস স্যার, না জানি কি বলে বসে, ভেবেই তার গলা শুকিয়ে আসে। হাত পা কাপা কাপির মাঝে প্রমুখ উচ্চস্বরে বলল, আহাদ, রায়হান দ্রুত আমার রুমে আয়। 5 সেকেন্ডের ব্যবধানেই তারা হাজির। তাদের দেখে কবির প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। লোকটার আচরণ সুবিধার না, তার উপর দিয়ে এখন ঝড় যাবে এটা শিওর সে। প্রমুখ পায়ের উপর পা তুলে কবিরের দিকে চোখ রেখে বলল, কবিরের ফেভারিট গোফ কেটে ফেলা হোক। রায়হান আর আহাদ চোখ বড় বড় করে তাকায়। ওদিকে কবির আজ শেষ। প্রতিটি মানুষের পছন্দের জিনিস থাকে, ঠিক তেমনি কবিরও তার গোফের প্রতি অনেক সেন্সিটিভ। বউকেও হাত দিতে দেয় না, সেই গোফের কথা স্যার কি বলল? কেটে ফেলা হোক মানে কি? গোফ ছাড়া তাকে কেমন হিরো আলম লাগবে। না, এটা সম্ভব নয়। এর থেকে মতারা চিহ্নরে যাওয়াও ভালো। তবুও গোফে কাউকে হাত দিতে দিবে না। মারিয়াকেই সাবধান করেছে বারবার, শেষে কিনা এই খাটাস লোক সুযোগে সদ্ব্যবহার করছে। লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ভাবতেই কষ্টে তার কান্না আসল। আহাজারি করে বলতে ইচ্ছে করল, না স্যার, এত বড় সর্বনাশ করবেন না। আমার যে ইজ্জত নিয়ে টানাটানি হবে স্যার। গোফবিহীন অর্ধ উলতারা চিহ্ন অঙ্গ হয়ে কিভাবে বাইরে দিয়ে ঘুরব? বউয়ের সামনে কোন মুখে দাঁড়াব? বউ যে ঠাট্টা করবে। উদ্ধৃতি চিহ্ন। বেচারার মনের কথা মনেই রইল। কারণ একটু আগে সেই বড় মুখ করে বলেছে, যা ইচ্ছে শাস্তি দিন, মাথা পেতে নিব। এবার তার মনে হলো জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল। দেয়ালে মাথা ঠুকাতে ইচ্ছে করল কবিরের। প্রমুখ আইসি ভঙ্গিতে বলে উঠল, কবির, ঠিক বলিনি? বেচারা অফিসে আসার পর থেকেই মাথা খারাপ করে দিচ্ছে। বারবার বলছে, স্যার এতদিন যত্নে গড়া গোফটা ক্লিন করার উপায় কি বলুন। বউ ঠিকমতো চুমু খেতেও পারে না। এতে সংসারে কোলাহল, অশান্তি লেগেই আছে। তাই চরম সিদ্ধান্ত নিয়েছি, এই কুফা গোফটাই বিদায় করব। তবুও বউকে খেপানো যাবে না। মেয়ে মানুষ বড্ড ভয়ঙ্কর, চাইলে তারা চিহ্ন নও করতে পারে। শেষে দেখা যাবে এই গোফের জন্য আমাকে তালাক দিয়ে চলে গেছে। প্রমুখের প্রতিটি বানানো কথায় কবির হতভম্ব হয়ে যায়। সে কখন এসব বলল? নাটকবাজি লোক, ভণ্ড লোক। তাকে নাকানিচুবানি খাওয়ানোর ধান্দা খুঁজে। আর সেও ঠিক সেই রাস্তাতেই প্রতিবার পা দেয়। কার মুখ দেখে আজ সেই ঘুম থেকে উঠেছিল? বজ্জাত লোক।
শুক্রবারেও ছুটি দেওয়ার নাম নেই। বলে কি না, বেশি কাজ, বেশি বেতন। রায়হানের কথায় কবিরের ধ্যান ভাঙে। স্যারের কথা সত্যি? আপনি কি আসলেই এই সিদ্ধান্ত নিয়েছেন? কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকালো, খুব কষ্টে। দুঃখে তার মরে যেতে ইচ্ছে করছে। প্রমুখ তৎক্ষণাৎ হুঙ্কার ছেড়ে বলল, আমার কথা সত্যি মানে, কি বুঝাতে চাস? আমি মিথ্যে বলছি? প্রমুখ চোয়াল শক্ত করে বলল, 1 মিনিটের মধ্যে নিয়ে যা কবিরকে। আমি যেহেতু বলেছি, তার মানে ওর গোফের আজকেই দাফন হবে। প্রমুখ কথার পিঠে কেউ কথা বলার সাহস পেল না। নিজের কথায় ফেসে যাওয়া কবিরকে তারা নিয়ে গেল। 10 মিনিটের ভেতরে সেই গোফ অচিরেই নাই করে দিল। এত বছরের গোফটা হারিয়ে সে প্রায় ডিপ্রেশনে চলে যায়। প্রমুখ কবিরের সামনে দাঁড়িয়ে অধর বাঁকিয়ে হাসল। দুহাত উঠিয়ে অহেতুক ভাবে আড়মোড়া ভাঙার অভিনয় করে বলল, কিটনা কিউট হে ইয়ার, একদম সালমান খানের মতো লাগছে, তাই না জনগণ? উদ্ধৃতি চিহ্ন। সবাই এতক্ষণ কবিরের দশা দেখে হায় হায় করছিল। সকলের ভেতরে বিস্ময়। হঠাৎ কি হলো এসব? কেনই বা হলো? কবির লজ্জায় মুখ লুকানোর জন্য এলোমেলো দৃষ্টি ফেলছে। প্রমুখ অসহায় কণ্ঠে বলল, যাও কবির, তোমার হানিমুন যাওয়ার টিকিট কনফার্ম। বউকে নিয়ে 4 দিন সাজেক থেকে ঘুরে আসো। অবশ্যই ছবি তুলে আনবে। আমরা সবাই নতুন রূপে কবিরকে দেখব। সবসময় পুরনো দেখতে দেখতে চোখ বিরক্ত হয়ে গেছে, তাই চোখের শান্তির জন্য নতুন রূপ দিলাম। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ একটু থেমে আবারও বলল, বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হ, সন্ধ্যায় বাস আসবে। এত বড় কষ্টের মাঝেও প্রমুখের শেষ কথাগুলো শুনে কবির ফট করে তাকায় তার দিকে। চোখ অবিশ্বাস্য চাহনি তার। স্যার হানিমুনে যাওয়ার পারমিশন দিয়েছে? কিভাবে সম্ভব? সে তো একটু আবদার করেনি। প্রমুখ ভ্রু নাচিয়ে হাসছে। কবির খুশিতে থমে তারা চিহ্নরে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলেই কি সত্যি? যদি গোফ বিসর্জন দেওয়ার ফলে হানিমুনের টিকিট পায়, তাহলে সে প্রতি মাসই গোফ বিসর্জন দিবে। সে খুশিতে আত্মহারা হয়ে চিৎকার দিল, আপনি সত্যি বলছেন স্যার? মিথ্যে মনে হয়? উদ্ধৃতি চিহ্ন। না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না। একটু চিমটি কাটবেন? প্রমুখ এগিয়ে সত্যি সত্যি কবিরের হাতে জোরে চিমটি কাটল। ব্যথায় কবির বেচারা শব্দ করল। প্রমুখ থমথমে গলায় বলল, এবার নাটক না করে বাসায় যা। ব্যাগ গুছিয়ে হানিমুনের উদ্দেশ্যে রওনা দে। প্রমুখের কথা শেষ হতে না হতেই কবির দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলল। সে ঝড়ের বেগে জাপটে জড়িয়ে ধরল প্রমুখকে, সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল। তার এ কাজে অফিসের বাকি সবাই স্তব্ধ। যার সাথে কথা বলতে কাচুমাচু করে সকলে। যেখানে ওই ভয়াবহ লোকটাকে স্পর্শ করার কথা কেউ ভাবতেও পারে না, সেখানে কবির ডাইরেক্ট জড়িয়ে ধরল। ভাবতেই গলা শুকিয়ে আসলো সকলের। প্রমুখ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ততক্ষণে কবির লিফটের কাছে যেতে যেতে অপরাধী কণ্ঠে বলল, সরি স্যার, আবারও ভুল করে ফেলেছি, মাফ করবেন। নয়তো হানিমুন থেকে ফিরে আসার পর শাস্তি দিবেন। সব শাস্তি মাথা পেতে নিব। তাইলে দাঁড়িয়ে আউট করে দিতে পারেন। একটুও মাইন্ড করব না। টাটা। দোয়া করবেন। প্রমুখ তার যাওয়ার পানে চোখ গরম করে তাকিয়ে রইল। বিড়বিড় করল, সাতারা চিহ্নলা, এত বড় সাহস! আমার বউয়ের জিনিসে হাত দিস? জড়িয়ে ধরিস? সাতারা চিহ্ন লাগে কোথাকার! শুধু শুধু কি মারিয়া তোকে কাছে ঘেঁষতে দেয় না? এখন সব ক্লিয়ার। একদম তোর জান বের করব। নেক্সট টাইম ভুলেও আমাকে স্পষ্ট করলে জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। আন্ডারস্কোর সিরাত, তোমার ফাইনাল পরীক্ষা কবে? উদ্ধৃতি চিহ্ন। সিরাত অ্যাসাইনমেন্ট করছিল বসে বসে। বাইরে থেকে প্রমুখ ফিরেছে মাত্র। লেখা থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 দিন পর থেকেই। অথচ এক অক্ষরও পড়া হয়নি ঠিক মতো। কেন হয়নি? আমি কি তোমাকে ডিস্টার্ব করি, নাকি পড়াশোনা করতে নিষেধ করেছি? সিরাত পরীক্ষার চিন্তায় হা হুতাশ করছে। এক্সামের নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছে। ওদিকে তার সিলেবাস শেষ হয়নি। সিরাত দুহাতে চুল টেনে হতাশ গলায় বলল, ছোট্ট জীবনে কত কিছু ঘটে গেল, পড়ালেখা মনে থাকবে কিভাবে? প্রমুখ হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখল। গায়ের কোট আর টাই ঢিলে করে গম্ভীর কণ্ঠে বলল, কি ঘটেছে? তোমার বয়স কত? দামড়ি মেয়ে হয়েছ তো এই বয়সে বিয়ে হবে না? দেখুন, কথায় কথায় দামড়ি মেয়ে বলবেন না। সিরাত মুখ ফুলিয়ে বলল। প্রমুখ ভ্রু নাচিয়ে নরম স্বরে বলল, তবে কি বলবো? এক বাচ্চার মা।
কিন্তু তাহলে তো প্রেগন্যান্ট হতে হবে। সিরাত চোখ বড় বড় করে হতভম্ব হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে উঠে চলে যায় কিচেনে। লোকটার মুখে সারাক্ষণ বাজে কথা। প্রমুখ একা একাই হেসে ফ্রেশ হতে যায়। বারান্দায় যাওয়ার সময় মনে পড়ল আকাশটা মেঘলা, একটু পরেই বৃষ্টি হবে শীঘ্রই। এই ওয়েদারে এক কাপ কফি ছাড়া উপভোগ করাই যায় না। কথা মতো কিচেনের দিকে পা বাড়ায়। কাছে যেতেই দেখল সিরাত 2 কাপ ধোয়া উঠা কফি হাতে এদিকেই আসছে। প্রমুখ আশ্চর্য নয়নে বলল, ও মা, তুমি কফিও বানাতে পারো? সিরাত বাহু ঝাঁকিয়ে বলল, তো পারব না? সব পারি। ভুল। সব পারলেও সামান্য চুমু খেতে পারো না। উদ্ধৃতি চিহ্ন। ভুল। সব পারলেও সামান্য চুমু খেতে পারো না। মুহূর্তেই লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় সিরাতের। কান ঝা ঝা করে উঠে। সে দ্রুত রুমের দিকে যেতে যেতে চোখ গরম করে বলল, সবসময় বাজে কথা। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ তার পিছু পিছু যায়। সিরাতের কানে ফিসফিস করে বলল, সত্যি বলতে দোষ কি? তবে তুমি প্রমাণ করে দেখাও। আসলেই সব পারো। সিরাত কফির মগটা জোরপূর্বক তার হাতে ধরিয়ে বারান্দায় চলে গেল। মুখ গোমরা করে বলল, দরকার নেই। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ভেবেছিল এই সুযোগে কথার জালে ফাঁসিয়ে একটা হট চুমু আদায় করে ছাড়বে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা বাতাস শুরু হয়। এখনও তাই। বাতাসের তীরতায় সিরাতের গা শির করে উঠল। মন হল ভীষণ এলেমেলো। বৃষ্টির সাথে অনুভূতির কি কোনো কানেকশন আছে? তবে কেন আনচান অস্থির হয় মন? তার মধ্যে যদি বিবাহিত কাপল হয় তাহলে তো কথাই নেই। জলজ্যান্ত স্বামী তার পাশেই। স্বামীর উত্তাপে বৃষ্টির রাতে একটু পুড়লে দোষ কি? কিন্তু মেয়ে বলে লজ্জা জেকে ধরে। সিরাতের মনে চলছে একটু প্রমুখকে জড়িয়ে ধরা। সে চোখ বন্ধ করল। বৃষ্টির দাপটে সাথে সাথে তার মাথায় ঘুরতে থাকা নিষিদ্ধ সব অনুভূতিকে মাটি চাপা দিয়ে সে হালকা কফিতে চুমুক দিল। বৃষ্টিও শুরু হল তুমুলভাবে। হাত বাড়িয়ে দিতেই কয়েক ফোঁটা বৃষ্টি ঝিরিঝির করে পড়ল। সিরাত শিউরে ওঠে। ওদিকে প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে বউয়ের দিকে। কফিতে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। এই রোমান্টিক আবহাওয়ায় কিছু একটা না করলে অনর্থক হয়ে যাবে। কিন্তু বউয়ে পালাই করে। জোর জবরদস্তি করার কোনো ইচ্ছে নেই। ওদিকে এত মাস একসাথে থেকে অনেক কষ্টে প্রমুখ নিজেকে সামলেছে। কিন্তু দিন দিন বউয়ের হটন্যাসে সে কন্ট্রোল হারায়। এই যেমন এখন হচ্ছে, মন চাইছে জোর করে কোলে নিয়ে বিছানায় ফেলে ভালোবাসার অনলে পুড়িয়ে দিতে, অস্থির করে তুলতে, আদরে ছোঁয়ায় ভরিয়ে দিতে। বেহা মন সময় যত যাচ্ছে তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তার ভাবনার মাঝেই সিরাত তার সামনে দাঁড়াল। তখনও প্রমুখ তার কল্পনাতেই বিভোর। সিরাতের চোখ মুখে আজ অন্যরকম চঞ্চলতা। সে হাসি মুখে বলল, আজ একটু ছাদে যাই? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের হুঁশ ফিরল ততক্ষণে। সিরাতের আগের বলা কথা তার কানেই পৌঁছায়নি। সে মুখ থেকে কফি সরিয়ে একটু নড়েচড়ে বলল, কি? কিছু বললে? সিরাত বড় করে শ্বাস নিয়ে বলল, ছাদে যাব। প্রমুখ কপাল কুঁচকে ভাবল, এত বৃষ্টিতে কেন ছাদে যেতে চাইছে? ভিজবে? না, এই সন্ধ্যায় কখনোই ভেজা যাবে না। সে তৎক্ষণাৎ বলে উঠল, নো নেভার। উদ্ধৃতি চিহ্ন। সিরাত অনুমতির আশায় তাকিয়েছিল। এবার যেন কষ্টে কান্না পেল তার। সে হাত পা ছুটাছুটি করে বাচ্চাদের মতো বলল, কতদিন বৃষ্টিতে ভিজি না, আজ একটু যেতে চাইলাম, তাও আপনি না করলেন। কথা বলেই মুখটা কাদো কাদো করে ফেলল। প্রমুখ কপাল কুঁচকে তাকিয়ে আছে। সিরাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও আপনার সাথে এক রুমে থাকব না। জুলেখার সাথে থাকব। আমার কথা না শুনলে আমিও শুনবে না। হু। তার কথা শুনে প্রমুখের চোয়াল আপনা আপনি ঝুলে গেল। তার বিশ্বাস হচ্ছে না সিরাত এমন কিছু বলতে পারে। শেষে কি না বিয়ে করে বউ ছাড়া থাকবে? এটা কেমন কথা? জীবনেও সম্ভব নয়। এত মাস এক বিছানায় ঘুমিয়ে এক প্রকার বাজে অভ্যাসে পরিণত হয়েছে। এখন আলাদা থাকবে? সে তৎক্ষণাৎ বলল, লিমিট ক্রস করছ সিরাত। মনে করলে তাই। কথা বলেই সে নিখুঁত অভিনয় করার চেষ্টা করল। এত মাসে সে ভালো করেই বুঝেছে এই বদলোক তাকে জীবনেও জুলেখার রুমে যেতে দিবে না। পারলে সারা রাত কান ধরে উঠবস করাবে, তবুও অন্য রুমে যেতে দিবে না। হাতে বালিশ আর কাঁথা নিল।
এরপর প্রমুখকে দেখিয়ে দেখিয়ে বেরিয়ে যেতে লাগল। এসব কাণ্ড দেখে রীতিমতো হতভম্ব প্রমুখ। তার মানে মেয়েটা সিরিয়াস? ছোট্ট একটা বিষয় নিয়ে আসলেই বউ তাকে ছেড়ে চলে যাবে? কক্ষনো না। তার থেকে আজ সারা রাত মেয়েটাকে ছাদে আটকে রাখবে। এরপর দেখবে কত ভিজতে পারে। জ্বর উঠলে তখন থাপ্পড় মেতারা চিহ্ন রে বুঝাবে। সিরাত দরজার কাছে যেতেই প্রমুখ তার শক্তপোক্ত হাত দ্বারা পেট জড়িয়ে ধরল। সিরাতের পিঠ এখন ছেলেটির বুকে এসে ঠেকেছে। শক্ত করে ধরায় সিরাত হকচকিয়ে উঠে। ঘাড় বাঁকিয়ে তাকায় প্রমুখের দিকে। চোখ দুটি লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে খুব রেগে গেছে। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে বলল, আর এক পা নরলে মেতারা চিহ্ন রে ফেলব। সিরাত হালকা ঢোক গিলে শক্তি সঞ্চয় করল। এই মুহূর্তে হারলে চলবে না। এখন থেকে লোকটার সাথে লাগতে হবে। তাই চেঁচিয়ে বলল, মেতারা চিহ্ন রেই ফেলুন। তবুও আজ আমি বৃষ্টিতে ভিজব। নয়তো আজীবনের জন্য এই রুম ত্যাগ করব। প্রমুখের রাগ দ্বিগুণ হল। সে আরেক হাতে সিরাতের ঘাড় গলিয়ে চুলের কাছে নেয়। এরপর সব চুল মুঠোয় নিয়ে টান দিল। ব্যথায় বেচারি সিরাতের অবস্থা খারাপ। চোখ খিচে রাখল সে। প্রমুখ সিরাতের বন্ধ চোখে চোখ রাখল। তারপর গালে, নাকে আস্তে আস্তে নজর আটনায়, ব্যথায় ঠোঁট কামড়ে রাখা লাল ওষ্ঠের দিকে। ব্যথায় কাঁপছে নরম অধর জোড়া। মুহূর্তেই ফুটবল হয়ে যায় সে। হাতের মুঠো আগলা করল অজান্তেই। সেদিকে বেহা নয়নে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, তবে তাই হোক। শেষবারের মতো বৃষ্টিতে ভিজো। তোমার দেহ আজ বৃষ্টি ছুঁয়ে দিক। কারণ এরপর থেকে প্রতিটি বৃষ্টির সময় বন্ধ রুমে আমার বৃষ্টিতে তোমায় ভিজাব। আমার স্পর্শে কেঁপে উঠবে, লজ্জায় মিশে যাবে বুকের সাথে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত তৎক্ষণাৎ অজানা অনুভূতিতে শিউরে উঠল। চোখ আর খেলতে পারল না, হাতের সব জিনিসপত্র ফট করে ফ্লোরে পড়ে যায়। সে বরফের মতো জমে প্রমুখের সাথে লেপ্টে রইল, লজ্জায় বল শক্তি ফুরিয়ে আসছে। প্রায় 1 মিনিট পর অনুভব করল সে শূন্যে ভাসছে। তৎক্ষণাৎ চোখ খুলে দেখল প্রমুখ তাকে কোলে নিয়ে লিফটের কাছে যাচ্ছে। ছেলেটির মুখে রহস্যময়ী হাসি। বুকটা ছ্যাঁত করে উঠল। কি করবে ছেলেটা? প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে আরও শক্ত করে ধরে রইল। নাকে নাক ঘষে নেশাক্ত কণ্ঠে বলল, একসাথে বৃষ্টি স্নান করব বেবি। সিরাত হালকা ঢোক গিলল। লিফটের ভেতরেও তাকে নামালো না, আর না সিরাত টুশব্দ অথবা ছুটাছুটি করল। সে শান্ত হয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ছাদের কাছে গিয়ে দেখল বৃষ্টির তাণ্ডবে পানি জমে গেছে। প্রমুখ সেই বৃষ্টির মধ্যেই ছাদের মাঝ বরাবর এসে নামিয়ে দিল আস্তে করে। প্রচণ্ড দমকা হাওয়ায় ছাদের গাছপালা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে পড়তেই সিরাত শির করে ওঠে। দুহাত বুকের মাঝে ভাঁজ করে রাখল। শীত লাগছে তার, তাছাড়া সামনে যে ভয়ঙ্কর পুরুষ দাঁড়িয়ে। চোখ খুলাও মুশকিল। সেকেন্ডের ভেতরেই দুজনে কাকভেজা রূপ নিল। প্রমুখের গায়ে ট্রাউজার আর টি শার্ট ভিজে একাকার। সিরাতের পাতলা থ্রি পিছটাও বাকি নেই, যার ফলে গায়ের সাথে লেগে যাচ্ছে। ভেজা গায়ে সিরাতকে দেখতে লাগল প্রমুখ। দেহের জামা লেপ্টে প্রতিটি ভাঁজ স্পষ্ট। কাঁধের চুলগুলো বাতাসে পেছনে চলে গেছে। অবাধ্য হাত ছুঁতে চাইল সিরাতকে। প্রমুখের নজর এখন মেয়েটির ঠোঁট, গলা আর বক্ষে। ওড়নাটা সরে গিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। মুহূর্তেই পুরুষসত্তাটা তৎক্ষণাৎ তাজা হয়ে উঠে। সে ঢোক গিলে চোখ বন্ধ করল। ওদিকে ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি হল সিরাতের। সে তারা চিহ্নরা চোখে প্রমুখকে এক নজর দেখল। গোলাপি ঠোঁট জোড়া দিয়ে প্রতিটি বৃষ্টির ফোঁটা পিষিয়ে দিচ্ছে ছেলেটি। গাঢ় চোখের পাতা কাঁপছে। এই মুহূর্তে ওই ঠোঁটজোড়া তাকে তারা চিহ্ন গল করে তুলল। সেই নিজের অজান্তেই আলুথালু পায়ে একদম নিকটে গেল। হঠাৎ হাত উঠিয়ে প্রমুখের গলায় রাখল। তৎক্ষণাৎ চট করে চোখ খুলে প্রমুখ। সিরাতের চোখে আজ আকুলতা, অস্থিরতা, কিছু চাওয়ার তীব্র ইচ্ছা উপলব্ধি করতে পারল সে। এবার প্রমুখ শাসা বামহাত কোমরের বাঁকা খাজে চেপে ধরে একদম নিজের কাছে আনে। বৃষ্টির পানি টপটপ করে দুজনের দেহে পড়ছে। সিরাতের যেন হুঁশ নেই। আস্তে আস্তে প্রমুখ তাকাল। গভীর দৃষ্টিতে মেয়েটির গোলাপি ঠোঁটে চোখ যায়। এলোমেলো হল সে। মুহূর্তেই মস্তিষ্ক গরম হয়ে যায়। বুকের ভেতর অশান্ত ঢেউ গর্জে উঠে। সে ডানহাত সিরাতের ভেজা পিঠে রাখল। উত্তেজিত কণ্ঠে শুধু বলল, সরি, বাট নট সরি। জাস্ট অনুভব করো সিরাত। উদ্ধৃতি চিহ্ন।
ক্ষণিকের মাঝেই প্রমুখ ঝুঁকে তার গলায় মুখ ডুবায়। একের পর এক ছোট ছোট চুমু খেতে থাকে। এরপর জোরে কামড় দিয়েই থামল না। সিরাত না পেরে চোখ বন্ধ করল। প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে পরম আবেশে মেয়েটির ভেজা তৃষার্ত ওষ্ঠে তার খড়খড়ে ঠোঁট ডুবিয়ে দেয়। পাতারা চিহ্ন গলের মতো শক্ত করে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগল। সিরাতের অস্থিরতা মনসায় দেয়। সেও পাল্লা দেয় তার সাথে, তার দুহাত অজান্তেই প্রমুখের ঘাড়ে চলে যায়। এই বৃষ্টির মধুর সময়ে তারা দুজনই মধুসূধা পান করতে ব্যস্ত। যেন দীর্ঘকাল তারা অনাহারের পর একটু পানির দেখা পেয়েছে। কেউ কারো থেকে আজ কম নয়। অস্থিরতায় ছোট ছোট কামড়ও দিচ্ছে দুজন। সেকেন্ড যায়, মিনিটও যায়। দীর্ঘক্ষণ পর সিরাত পা তারা চিহ্ন গলাটে ছেলেটির সাথে, আর না পেরে হাঁপিয়ে ওঠে। তৎক্ষণাৎ দাঁত দ্বারা জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তেই ছেলেটি ছেড়ে দেয়। সিরাত একটু দূরে গিয়ে অনবরত হাঁপাতে থাকে। প্রমুখ হাঁপাচ্ছে। বৃষ্টির বেগ ধীরে ধীরে আরও যেন বাড়ছে। প্রমুখের কেটে যাওয়া ঠোঁট থেকে হালকা রক্ত ঝরছে। সে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে সিরাতের ঠোঁটে দিকে তাকায়, ওর ওষ্ঠেরও বাজে অবস্থা। মুহূর্তেই জখম হয়ে গেছে। সে দ্রুত এগিয়ে আবারও সিরাতকে জড়িয়ে ধরল। ঈষৎ কেঁপে ওঠে সে। প্রমুখ পরপর সেই জখম হয়ে যাওয়া ঠোঁটে পরম যত্নে এবার সফটলি চুমু খেল। সিরাত ভেবেছিল আবারও ব্যথা দিবে, কিন্তু কোনো ব্যথাই অনুভব হল না। বরং ভালো লাগল। প্রমুখ তাকে আষ্টেপৃষ্ঠে ধরে আছে। ছেলেটির হাতের স্পর্শ সিরাতের ভেজা দেহের প্রতিটি জায়গায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। এতক্ষণ সেও কি করেছে ভেবেই লজ্জায় মাথা নুইয়ে রাখল। চারপাশে ততক্ষণে আধার নেমে গেছে। প্রমুখ আস্তে আস্তে ছেড়ে দিয়ে গাল চেপে চুমু খেয়ে বলল, নারীর এমন রূপ চোখের সামনে দেখলে কেউ সামলাতে পারবে? আমার তো ইচ্ছে করছে রুমে গিয়ে আরও গভীর কিছু করতে। আমি কি বলছি? সে একটু থেমে সিরাতের জখম হওয়া ঠোঁটে আঙুল রেখে আবারও বলল, ভেবেছিলাম আমি একা চুমু খাব, কিন্তু এখন দেখি তুমি নিজেও পারফেক্টলি চুমু খেতে পারো। আই আম ইমপ্রেস বেবি। আসো আবার শুরু করি। লজ্জায় সিরাত থরথর করে কেঁপে ওঠে। এই মুহূর্তে এখান থেকে না গেলে আরও বড় কিছু সর্বনাশ হবে। কারণ সেই তো উতলা হয়ে লোকটার কাছে গেছিল, তারপর লোকটা নিজেই প্রথমে শুরু করল। উত্তেজনায় সেও চুপচাপ থাকতে পারেনি। না চাইতেও সায় জানিয়েছে। তাই কি এমন হয়েছে? স্বামীকেই তো চুম্বন করছে, এখন কি না অসহ্য লোক। তাকে লজ্জা দিচ্ছে, টিপ্পনি কাটছে। দরকার পড়লে নেক্সট টাইম কামড়ে ওই লোকের ঠোঁট ছিঁড়ে ফেলবে। তখন উচিত শিক্ষা হবে। ছেলেরা চুমু খেতে পারলে মেয়েরা কেন পারবে না? তাছাড়া উনি কি পরপুরুষ? স্বয়ং বিয়ে করা স্বামী। প্রমুখ শয়তারা চিহ্ন টানি হেসে মুখ এগিয়ে আসতেই সে লজ্জাস দৌড়ে সিঁড়ি বেয়েই নিচে চলে যায়। তার অন্যরকম অনুভূতি হলেও এই মুহূর্তে চাপা দিয়ে রাখল। প্রমুখ থতমত খায়। চোয়াল ঝুলে হয়ে গেল। এত লজ্জা কেন পায়? এরকম হলে তো সর্বনাশ। বাচ্চার মুখও দেখতে পারবে না বেচারা প্রমুখ। সে ছাদের দোলনায় ধপ করে বসে বৃদ্ধাঙ্গুলটা ঠোঁট রেখে বলল, বউয়ের কামড়ে এতটাই প্রশান্তি লাগে? এখন থেকে রোজ কামড় খাব। আদরের কামড়। উদ্ধৃতি চিহ্ন। বাসায় এসে সিরাত ফ্রেশ হল। আয়নায় নিজেকে দেখে অদ্ভুত শিহরণে কেঁপে উঠে। চোখ বন্ধ করে ভাবল একটু আগের সেই সুখের মুহূর্তের কথা। বাথরুম থেকে বের হল দীর্ঘ সময় পর। এরপর সাথে সাথে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুম দিল। আসলে তার মনে এখন ঝড় উঠেছে। প্রমুখের কাছ থেকে পালাতেই এই ঘুমের আয়োজন। কিন্তু বাইরের উষ্ণ আবহাওয়ায় সত্যি সত্যি মিনিট 10 মাঝেই ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর প্রমুখ রুমে এসে দেখল বউটি ঘুমে কাদা। তার ইচ্ছে করল ঠান্ডা পরিবেশে বউকে জড়িয়ে ধরে ঘুমাতে। দ্রুত শাওয়ার নিয়েই সিরাতের গায়ের ওপর ভর দিকে শুয়ে পড়ল। কাঁথার ভেতর বরফের ন্যায় ঠান্ডা শরীরে প্রবেশ করাই সিরাতের ঘুম হালকা হয়। বুঝল প্রমুখ চলে এসেছে। তবুও চোখ খুলল না। মনে হল এই বুঝি ধরা খেল। প্রমুখ তাকে জড়িয়ে ধরে বুকে নিল। এরপর ভেজা চুলের ভাঁজে মুখ ডুবিয়ে ঘুমিয়ে যায়। সিরাত কাচুমাচু হয়ে শক্ত করে তার বুকের সাথে লেপ্টে রইল। সেই বর্ষার রাতে আর ডিনার করা হল না কারো। মধ্যরাতে হঠাৎ ঠকঠক করে কাঁপুনি উঠল সিরাত। ভেজা চুল থাকায় পানি দেবে জ্বর হয়েছ। সে শক্ত করে প্রমুখকে ধরে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করল। প্রমুখের ঘুম ভেঙে যায়। মেয়েটির জ্বরে গা পুড়ে যাচ্ছে।
এবার সেই গরমের তীব্রতা তার শরীরও অনুভব করল। চোখ খুলে মেয়েটিকে কাঁপতে দেখে আঁতকে উঠল। চটপট হাত দিয়ে তার পিঠ ঘষে বলল, কি হয়েছে, এমন করছো কেন? সিরাত ঠান্ডায় উষ্ণতা পাওয়ার লোভে প্রমুখের গায়ে পা তুলে কোলবালিশের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মনে হল সে পারে না ছেলেটির বুকের ভেতর ঢুকে যেতে। প্রমুখ ভয় তৎক্ষণাৎ উঠে পড়ল, পাশের টেবিল থেকে প্যারাসিটামল বের করে বিছানায় গেল। হাতে পানির গ্লাস। সিরাত জ্বরে আবোল তালো বকছে। লাল হয়ে হওয়া ঠোঁট জোড়া ফাঁকা করে ছেলেটি ওষুধ ঢুকিয়ে দিল। পানি এগিয়ে দেয়, এরপর বলল, এটা খেয়ে নাও, জ্বর নমে যাবে। জ্বরের ঘোরেই অল্প পানি খেয়ে হঠাৎই প্রমুখের টি শার্ট শক্ত করে চেপে ধরল। অস্পষ্ট স্বরে বলল, দূরে যাবেন না, আমাকে জড়িয়ে ধরুন। শীতে মতারা চিহ্ন রে গেলাম। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে হাত ছাড়িয়ে নিল। এরপর কাভার থেকে একটি সিঙ্গেল কম্বল বের করে সিরাতের উপর দেয়। ড্রিম লাইট অফ করে বিছানায় যায়। সিরাত অস্বস্তিতে প্রতিদিন ঘুমানোর সময়ও ওড়না জড়িয়ে ঘুমায়। আজও ব্যতিক্রম নয়। প্রমুখ তার গায়ে হাত দিয়ে একটানে ওড়না বের করল, ছুঁড়ে ফ্লোরে ফেলে জড়িয়ে ধরল শক্ত করে। হাত মালিশ করে দিয়ে বলল, আরও বৃষ্টিতে ভিজো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত জ্বরের ঘোরেই অজান্তেই প্রমুখের বুকে চুমু খায়। বউয়ের এরকম টর্চার প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করল। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে বলল, এবার চুপচাপ ঘুমাও। আর একবার অজ্ঞানেও উল্টা পাল্টা কিছু করলে আমি কিন্তু জ্ঞানে বর্ষর কাণ্ড ঘটাব। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের ওসবে ধান নেই। জ্বরের প্রকোপে ঘন ঘন শ্বাস ফেলছে। সেই তীব্র গরম শ্বাস পরপর বুকে গিয়ে লাগছে ছেলেটির। ভেতরের সত্তা নড়েছে উঠছে। প্রমুখ সিরাতের কোমর জড়িয়ে দাঁত দাঁত চাপল। চোখ বন্ধ করে বলল, শান্ত হও বউ। উত্তাপের অনলে নিজেও পুড়ছ, আমাকেও পুড়াচ্ছ। তোমার গরম নিঃশ্বাসে আমার ভেতর আগুন ধরে যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন।